আসসালামু আলাইকুম। লাউ শাক অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে লাউ শাক কেউ কখনো খান নাই। এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই মজার লাউ শাক আপনি কীভাবে বাসায় রান্না করবেন, বা কীভাবে রান্না করার পর আত্মীয় স্বজন বলেন, মেহমান বলেন, পাড়া প্রতিবেশীর মুখে যখন আপনার প্রশংসা শুনবেন, আপনি পুরো অবাক হয়ে যাবেন যে একটা সাধারণ লাউ শাক এভাবে রান্না করে খেতে যে কী পরিমাণ টেস্ট হয়। তো লাউ শাক রান্না করার জন্য এখানে লাগবে শুরুতেই লাউ শাক। আর কি কি লাগবে সেটা চলেন দেখা যাক। লাউ শাক কাটার প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। আমরা সচরাচর কিন্তু ডাঁটা আর শাক একসাথে নিয়ে নেই, কিন্তু এই রান্না করার জন্য আপনাকে লাউয়ের ডাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে এবং পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। টোটাল কথা মানে ডাঁটা আলাদা থাকবে এবং পাতাগুলোও আলাদা থাকবে। তা আমি এখানে ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখছি। এখন হচ্ছে রান্নার আরও কী কী লাগবে সেটা দেখা যাক। এখানে তো আছে কাটা বাছা ডাঁটা, লাউ শাকের ডাঁটা। এখানে আছে অল্প একটু পাঁচফোড়ন। কতটুকু কী লাগবে সেটা আমি বলতেছি না। অনেকেই অল্প রান্না করবে শাক, অনেকেই বেশি রান্না করবে, তার জন্য আমি বলতেছি না। এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা। আমি যেহেতু যতটুকু লাউ শাক আমি রান্না করব, তাই আমার মনে হয়েছে এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ থেকে কিছুটা কম আদা বাটা হলেই হবে। এখানে লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এই সাইজের হলেই ভালো, বেশি ছোটও ভালো লাগে না, বেশি বড় ভালো লাগে না। চিংড়ি মাছটাকে কেটে বেছে আমি সুন্দর করে একটু লবণ মাখায় রাখছি। শুকনা মরিচ লাগবে, আর এখানে তো অবশ্যই সেই লাউ শাকগুলা, লাউ শাক, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এসব কিন্তু কিছুই লাগবে না। খুব সামান্য মশলা দিয়ে এত টেস্টি একটা তরকারি রান্না করা যায়। আর এই যে উপকরণটা, এটা হচ্ছে সরিষা বাটা। এখানে কালো সরিষা, সাদা সরিষা আমি একসাথে বেটে নিছি, এবং এই সরিষা বাটাটা আপনাকে দিতেই হবে। তো এখন হচ্ছে রান্নার পালা। তো রান্নায় বসাই দিলাম আমি প্যান, কড়াই বসাই। এখানে সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চাইলে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি পেঁয়াজ কুচিটাই দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা নরম হওয়ার পরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। পেঁয়াজ কুচির সাথে চিংড়ি মাছটাও আমি একটু ভেজে নিব। একদম খুব বেশি সময় ভাজবো না, 1 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিব সুন্দর করে। যখন চিংড়ি মাছটা এমন সুন্দর একটা লাল কালার হয়ে যাবে, তখন সেখানে দিয়ে দেবো আমি এই রান্নার যে মশলাগুলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এসব দিয়েও আমি ঠিক 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভালো করে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিব। 1 মিনিট 2 মিনিট ধরে ভাজার কোনো দরকার নেই, চিংড়ি মাছ সেদ্ধ হইতে সময় লাগে না। তো যাই হোক, আমার মশলাটা ভালো করে একটু ভাজা হয়েছে আর কি। এখন আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের লাউ শাকের ডাঁটাগুলো। লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে মিলাই নিব চিংড়ি মাছের সাথে। আমি অবশ্য কিন্তু এখনও লবণ দেই নাই। আমি লবণটা ধাপে ধাপে দিব, একসাথে দিব না। যেহেতু আমার চিংড়ি মাছটায় লবণ দেওয়া ছিল, তাই চিংড়ি মাছটা তো চিন্তা নাই, ওর ভিতরে লবণ ইন হয়ে গেছে। তারপরে এখন আমি ডাঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, লাউয়ের শাকের ডাঁটাগুলো দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এখন দিয়ে দিলাম আমি লাউ শাকের ডাঁটা অনুযায়ী প্রয়োজন মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো প্রকার পানি দেওয়ার কোনো দরকার নাই। লাউ শাক কচি যদি হয়, তাহলে ডাঁটাও খুব কচি থাকবে, পাতাও খুব কচি থাকবে। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে এই যে আমি আসলাম। 3 থেকে 4 মিনিট পরে আইসা দেখি পানি উঠে তো ভরে গেছে। আমার মোটামুটি কিন্তু লাউ ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, সেই লাউয়ের ডাঁটাগুলোকে আলাদা করে ঢেলে রাখবো। মানে হয়ে যাওয়া প্রায় 90% হয়ে যাওয়া শাকগুলোকে আমি একটা আলাদা প্লেটে ঢেলে রাখবো। কড়াইটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। একই কড়াইতে আমি প্রয়োজন মতো আরেকটু সামান্য তেল দিলাম। সামান্য তেল গরম করে এখানে দিয়ে দেব আমি 5 ফোড়ন। তা আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 চা চামচ 5 ফোড়ন ব্যবহার করছি। অনেকে 1 চামচ চাইলেও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 3-4টা শুকনা মরিচ। শুকনা মরিচ 5 ফোড়নটা আমি হালকা ভেজে নিব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর টেস্ট পাওয়া যাবে না। তো যখন এই জিনিসটা মানে ভাজা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন আমি দিয়ে দিব এখানে লাউ শাক। লাউয়ের ডাঁটাটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লাউ শাকটা। তো সবগুলা লাউ শাক আমি একসাথে দিয়ে দিব। তারপরে এখানে দিব লাউয়ের এই যে লাউ শাক, লাউ শাকের মধ্যেও তো আমি কোনো লবণ দিই নাই। তো এখন এইখানে দেবো সামান্য একটু লবণ, যাতে 3টা মিলে একটা ব্যালেন্স হয়। আর 3-4টা গোটা কাঁচামরিচ,
মানে আমি চিড়েও দিব না, ফেরেও দিব না, আস্ত দিব। তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যেন পানি উঠে। পানি ওঠার পরে ভালো করে মিশায় নিব। মিশানোর পরে যখন আমার শাকটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা লাউ শাকের ডাঁটাগুলো। লাউ শাকের ডাঁটা এবং লাউ শাক দিয়ে ভালো করে এখন এটাকে আমি রান্না করে নিব আরও 2 থেকে 3 মিনিট। লাউ শাক সেদ্ধ হইতে সময় লাগে না। আর যখন আমার পানিটা কমে যাবে, মানে আপনার পছন্দ, আপনি যদি চান ঝোল থাকুক একটু ঝোল রাখবেন, মনে একটু ভাজি ভাজি করবেন, তাহলে ভাজি ভাজি করবেন। এখন হচ্ছে এই রান্নার মূল উপাদান, যেটা হচ্ছে সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা, লাল সরিষা 1 চা চামচ নিয়ে নিছি এবং কুসুম গরম পানিতে এটাকে ভালো করে মিশিয়ে নিছি। মানে 2 স্পুন পানি দিলাম আর কি, 2 টেবিল চামচ পানির ভিতরে 1 চা চামচ সরিষা বাটা মিলায়ে কুসুম গরম পানির মধ্যে মিলায়ে এখন আমি সেই শাক তরকারিটার মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা কোনো এডিটও করি নাই, দিয়ে দিলাম আমি। এখন ভালো করে মিশায় নিব এবং আরেকটু ভেজে ভেজে এটাকে রান্না করে নিব। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, কারণ এই তরকারির ঝোলটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আমার রান্না কিন্তু হয়ে গেছে, নিশ্চয়ই দেখতেছেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।